তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা হচ্ছে বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। এটা ফরেন এক্সচেঞ্জ এন্ড ফরেন কারেন্সি, এটা নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা লেকচারে চলে যাই। আচ্ছা, তো যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই অধ্যায়ে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে বৈদেশিক বিনিময় জিনিসটা কি, এটা আলোচনা করব। বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ বিনিময় হারটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে, সেই বিষয়টা জানবো। বিদেশে অর্থ প্রেরণের বিভিন্ন পদ্ধতিগুলো জানবো। এছাড়াও আরো কিছু টুকিটাকি ছোট বিষয়গুলো আছে, সেগুলা আলোচনা করব। তো দেখো, আচ্ছা তোমরা যে কেউ আমাকে বলতে পারো, এখানে জায়েদ আছে, মুতাসিম আছে, সিয়াম আছে, বলো তো বৈদেশিক বিনিময়টা কি। তোমরা তুমি তোমরা এটা দ্বারা কি বুঝো সেই বিষয়টা একটু বলো। জায়েদ বলো তো বৈদেশিক বিনিময়টা কি। জায়েদ, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, আমি বলি, জায়েদ থাক, তোমার একটা প্রবলেম হচ্ছে মনে হয়। দেখো, এক দেশের সাথে অন্য দেশের লেনদেনকেই আমরা বৈদেশিক বিনিময় বলে। এবং দেখো, এক এবং একক বিদেশি মুদ্রা সংগ্রহ করতে দেশের যে পরিমাণ দেশীয় মুদ্রা বিনিময় করতে হয় তাদেরকে বৈদেশিক বিনিময় হার বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আহ দেশে যদি 80 টাকায় $1 কিনতে পারা যায়, তাহলে আমরা বলতে পারি 80 টাকার সমান $1, বা $1 সমান সমান 80 টাকা। ক্লিয়ার? একটা দেশের মুদ্রা কিনতে অন্য একটা দেশ যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাকেই বলা হচ্ছে বৈদেশিক বিনিময় হার। যদি আমরা বলি আমাদের দেশের সাপেক্ষে ইউএস এর যে ডলারের আহ হারটা কত, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে যে $1 জন্য আমাদের কত টাকা ব্যয় করতে হচ্ছে বা খরচ করতে হচ্ছে। তাহলে $1 জন্য আমাদের খরচ করতে হয় ধরো 80 টাকা। অনেক সময় 75 থেকে 85 টাকার মধ্যে হয়ে থাকে। তো নরমালি আমরা একটা স্ট্যান্ডার্ড মান ধরছি এখানে 80 টাকা। নরমালি এখন অনেক বছর থেকেই 80 টাকার মধ্যেই থাকতেছে। 80 টাকা, 82 টাকা, 83 টাকা, 85 টাকা, এরকমই হয়ে হয়ে আসতেছে। তাহলে ওই দেশের $1 কিনতে আমাদের ব্যয় করতে হচ্ছে কত টাকা? 80 টাকা। যদি আমরা রেট বলি যে মার্কিন ডলারের রেট কত, মানে বিনিময় হারটা কত, তাহলে বলা হবে 80 টাকা পার ডলার। 80 টাকা পার ডলার, অর্থাৎ 1 USD ইকুয়ালস টু 80 BDT, অর্থাৎ $1 ইকুয়ালস টু 80 বাংলাদেশি টাকা। কোনো সমস্যা আছে এখানে? বুঝতে কোনো প্রবলেম? সিয়াম, না স্যার। মুতাসিম, নো স্যার। বুঝতে পারছো তো না? ওকে। ইয়েস স্যার। তো দেখো, বাংলাদেশের প্রচলিত যে বৈদেশিক নিয়ন্ত্রণ আইনটা, এটা পাস হয়েছে কত সালে? কত সালে এটা দেখো তো? 1947। 1947 সালে এই প্রচলিত আইনটা, এটা সংশোধন হয়েছে 1976 সালে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে এটা সংশোধন হয়ে বর্তমান যে আইনটা প্রচলিত আছে ওইটা দ্বারাই চলে। বাংলাদেশি বৈদেশিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। মূলত সেন্ট্রাল ব্যাংক বৈদেশিক যে কার্যক্রম বা বৈদেশিক যে বিনিময়টা হয় এটা নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বাংলাদেশি মুদ্রা টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়েছে 2003 সালে। ভাসমান ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়েছে 2003 সালে। বাংলাদেশে ভাসমান এটা বিনিময়, এটা মানে কি?
কে বলছো? স্যার আমি স্যার। ওকে ওকে, হ্যাঁ ওটা আসতেছে লেকচারে, সমস্যা নেই। ওকে, জি স্যার। বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে ভাসমান বিনিময় হার পদ্ধতিতে কি করা হয়, হিসাবটা করা হয় স্থিতিশীল বিনিময় হার, সরকারি বিনিময় হার। স্থিতিশীল বিনিময় হার হচ্ছে সরকারি বিনিময় হার। আচ্ছা, ওইটা নিয়ে বিশদ একটা আলোচনা হবে, ভাসমান বিনিময় যেটা বিষয়টা। আচ্ছা দেখো, নিচের কোনটি বিনিময় হার ওঠানামার কারণ? আচ্ছা নিচের, আচ্ছা ব্যাংকিং নীতিটা দেখো, ব্যাংকিং নীতি, সরকারি নীতি, মূলধন প্রবাহ, ব্যবসায়িক অবস্থার পরিবর্তন, বৈদেশিক বাণিজ্যিক পরিস্থিতি, শেয়ার বাজারের পরিবর্তন, বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান, এগুলা হচ্ছে বিনিময় হার ওঠানামার কারণ হলো এগুলা। ব্যাংকিং নীতির পরিবর্তন হয়ে গেলে আসলে আমাদের হয়তো ডলার প্রাইসটা কম বা বেশিতে আমাদের কি করতে হবে, কিনতে হবে। তারপর দেখো সরকারি নীতি, সরকারের যে নীতিটা আছে সেই নীতিটাকে আমরা কোনোভাবে উপেক্ষা করতে পারবো না, বাদ দিতে পারবো না, তাই তো? এটাকে নিয়েই কাজ করতে হবে। সরকারের নীতির পরিবর্তনের সাথে সাথে ওই বিনিময়ের হারেরও কম বেশি হতে পারে বা হয়। মূলধনের প্রবাহ, মূলধনের প্রবাহটা, মূলধন যখন, যারা বিজনেসম্যান তারা যখন মূলধনের প্রবাহটা ঠিকঠাক মতো পাবে, তাদের কাজগুলো তারা ঠিকঠাক মতো করতে পারবে। কিন্তু মূলধনের প্রবাহটা যদি অসমতার মধ্যে থাকে বা ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা কি হবে, ফ্ল্যাকচুয়েট করবে বা কম বেশি হবে, তাই তো? তারপরে দেখো শেয়ারের বাজারের পরিবর্তন, শেয়ারের বাজারের বর্তমান যে পরিস্থিতি বা ভ্যালুটা, এটা যখন পরিবর্তিত হবে বা কম বেশি হবে, তখন ওটাও কি হবে, পরিবর্তিত হবে। বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান, বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান, যে কি পরিমাণ চাহিদা আছে এবং যোগানের পরিমাণটা কি পরিমাণ আছে, সেটার উপর ডিপেন্ড করেও বিনিময়ের হারটা কি হবে, উঠানামা করবে। আমরা চাহিদা এবং যোগানের সাথে সামঞ্জস্য থাকলে সবকিছু সামঞ্জস্য থাকবে, কম বা বেশি হলে এটা কম বা বেশি হবে, আমরা এটা জানি অর্থনীতি থেকে। কোনো প্রশ্ন এখানে আছে? না স্যার। ওকে, দেখো বিনিময় হার নির্ধারণের পদ্ধতি এখানে মূলত দেওয়া আছে। প্রথমে হচ্ছে স্বর্ণ ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ, আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড, স্বর্ণের উপর ভিত্তি করে বিনিময় হারটা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড। তো দেখো, স্বর্ণমানের সাথে সম্পর্ক যুক্ত রেখে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করলে তাকে স্বর্ণমান বিনিময় হার নির্ধারণ, আচ্ছা স্বর্ণমান বিনিময় হার নির্ধারণ বলে। স্বর্ণমান ব্যবস্থায় যে বিনিময় হার নির্ধারণ করা হয় তাকে মিন্ট প্যারিটি তত্ত্ব বা মিন্ট প্যারিটি তত্ত্ব নামে অভিহিত করা হয়। উদাহরণস্বরূপ ব্রিটেনের 1 পাউন্ডের বিপক্ষে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয় বাংলাদেশে, আহ বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশে 90 টাকার বিপক্ষে সেই পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে দুটি দেশের মধ্যকার বিনিময় হার হবে 1 পাউন্ড ইকুয়ালস টু 90 টাকা। সরকারি নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে স্বর্ণের ব্যবহার কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। মূলত এটা স্বর্ণের মানের সাথে এটা কি করা হয়, এটাকে এটাকে ব্যবহার করা হয় বা এই স্ট্যান্ডার্ডটা এখানে মেনটেন করা হয় স্বর্ণের মানের সাথে। ব্রিটিশরা 1 পাউন্ডের এগনেস্টে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করে আমাদের দেশে 90 টাকা, তার মানে 1 পাউন্ড ইকুয়ালস টু আমরা জানি বা এখান থেকে বুঝতে পারতেছি মূলত 90 টাকা। কিন্তু এখন নাও এ ডেজ স্বর্ণ নিজেই একটা অনেক মূল্যবান যেহেতু সম্পদ, এই সম্পদটা বিনিময় হারের সাথে এটা খুব বেশি এখন আর প্রচলিত হচ্ছে না, ঠিক আছে? কারণ স্বর্ণ যদি আমি সংরক্ষণ করি তাহলে স্বর্ণটাই একটা ভ্যালুয়েবল জিনিস, স্বর্ণটাকে আমি রেখে দিতে পারি, তাই তো? কিন্তু ধরা হচ্ছে তাদের দেশে যতগুলো সম্পদ আছে সেই সম্পদ দিয়ে তারা যত পরিমাণ গোল্ড কিনতে পারবে বা গোল্ড কেনার সামর্থ্য রাখে, সেটাই সেই দেশের একটা অবস্থা। ওইটা দ্বারা ওই দেশের একটা অবস্থাকে এখানে কি করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে। ক্লিয়ার? সেটাই। তাহলে ব্রিটিশরা বা ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, ওরা হচ্ছে 1 পাউন্ডের এগেনস্টে মূলত $90, 90, 1 পাউন্ডের এগেনস্টে যে পরিমাণ স্বর্ণ ক্রয় করে আমাদের এটার জন্য ব্যয় করতে হয় 90 কি টাকা। কোনো প্রশ্ন আছে এখানে স্যার? না স্যার। নো স্যার। ওকে, তারপর একটা 2 নম্বরটা দেখো, অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। অপরিবর্তনীয় কাগজি মুদ্রা, এই যেটা আমরা এখন দেখতেছি টাকা,
বা ডলারের এখন কি হচ্ছে, কাগজে একটা মুদ্রা চলে আসছে না, কাগজি। এখন কি আর ওই যে স্বর্ণ দ্বারা কোনো কিছু বিনিময় হয়, স্বর্ণের কয়েন গুলো ব্যবহার করা হয়? আগের দিনে আমরা আলিবাবা বা অনেক কিছু দেখতাম না, স্বর্ণ ব্যবহার করা হচ্ছে, আলিফ লাইলা বা অনেক কিছুতে আমরা আরব্য রজনী যেগুলো দেখে আসছি, বা আমি আমার নানার কাছে দেখছি যে ওই ধরনের মুদ্রা গুলান, অনেক ধরনের মুদ্রা তারা হচ্ছে রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা একসময় ব্যবহৃত হইতো, বাট এখন আর এই বিষয়গুলা নাই। প্রথমটা দেখো, ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। দুটি দেশের মুদ্রার ক্রয় ক্ষমতার ভিত্তিতে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব বলে। সুইডিশের অর্থনীতিবিদ অধ্যাপক গুস্তাভ ক্যাসেল এই তত্ত্বের জনক। এই যে তত্ত্বটা, এই তত্ত্বের জনক হচ্ছে সুইডিশের একজন অর্থনীতিবিদ, তিনি এই তত্ত্বটা দিচ্ছেন, এটাকে বলে গুস্তাভ ক্যাসেল, এই তত্ত্বের জনক। তার মতে সংশ্লিষ্ট দেশের মূল্য স্তরের উপর বিনিময় হার নির্ভরশীল। উদাহরণস্বরূপ, 1 কেজি চাল আমরা 1 কেজি চাল আমার বাংলাদেশে যদি আমরা 80 টাকায় কিনতে পারি, কত টাকায়? 80 টাকায় কিনতে পারি। আবার ওই ওই সমপরিমাণ চালই যদি আমরা ইউএসএ তে যাই, তাহলে আমাদের কিনতে খরচ হয় $1, $1 মানে তাহলে 80 টাকা ইকুয়ালস টু 80 টাকা ইকুয়ালস টু $1, $1 কারণ $1 ক্রয় ক্ষমতা 80 টাকার ক্রয় ক্ষমতার সমান। ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটি এই পদ্ধতিতে কি হয়, এখানে ব্যবহৃত হয়। এখানে কোনো বুঝার কোনো প্রবলেম থাকলে বলো, ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা কি? অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ পণ্যটা আমি কিনবো, এখানে যে টাকায় কিনবো, ইউএসএ তে যদি কিনতে যাই, ওটা ওই ডলারটাকে কনভার্ট হয়ে ওই পরিমাণ ডলারই তারা খরচ করবে। এটাকে বলে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। বুঝতে পারছো? ওদের দেশে $1 কিনতে আমরা 80 টাকা খরচ হচ্ছে, তাহলে আমরা 80 টাকা সম পরিমাণের যে প্রোডাক্ট বা পণ্যটা আমরা কিনতে পারতেছি যে টাকা দিয়ে, ওই দেশে $1 খরচ করলে তারা সেই পরিমাণ পণ্য কিনতে পারবে। এটা হলো সিম্পল অ্যাজ দ্যাট। অনেক সিম্পল একটা বিষয়, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। কি জায়েদ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, স্যার তারপরটা তাহলে এটার সাথে অপরিবর্তন বলো বল। মানে স্যার ক্রয় ক্ষমতার সাথে দেখো, ক্রয় ক্ষমতার সাথে কি বললা? অপরিবর্তনীয় কাগজে মুদ্রার বিনিময় হার নির্ধারণ। অপরিবর্তনীয় জি, কাগজে এটার মুদ্রা, স্যার সম্পর্কটা কি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো অপরিবর্তনীয় কাগজটা হচ্ছে আগে যেটা বিনিময় করা হতো সেটা গোল্ডে করা হতো, গোল্ডের সাথে তুলনা করা হতো। এখন করা হচ্ছে টাকাতে। কথাটা আগে বুঝবা, আগে হচ্ছে গোল্ডের সাথে তুলনা করা হতো, এখন পরবর্তীতে 2 নম্বর যেটা আসছে, এখন প্রত্যেকটা দেশে টাকা ব্যবহার হয় স্যার, এখন আর গোল্ড ব্যবহার হয়? তুমি নর্মালি আগে বুঝে যাও, এখন নো কিন্তু স্যার। টাকা ব্যবহার হয়। তার মানে বিনিময়ের মাধ্যম হিসেবে টাকাকে মূল্যায়ন করা হচ্ছে, টাকাকে ওই ভ্যালুটা দেওয়া হচ্ছে। কারণ স্বর্ণ নিজেই একটা মূল্যবান সম্পদ। স্বর্ণ আগের দিনে যে কোনো মানুষের কাছে গেলে স্বর্ণটাকেই মূল্যবান সম্পদ হিসেবে তারা জমা রাখতেছে, এটা বিনিময়ের মাধ্যমের দরকার নাই, ও নিজেই একটা মূল্যবান একটা জিনিস, তাই তো? এটা সবসময় ভ্যালু আছে, তো রেখে দিচ্ছে। পরবর্তীতে এটা সংশোধন হয়ে কিসে আসলো? টাকায় আসলো, মানে ওই স্বর্ণটাকেই ওই ভ্যালুতে কনভার্ট করা হচ্ছে কিসে? টাকায়। কথা বুঝতে পারছো? সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে যে সিস্টেম গুলা ইম্পোজ করা হয়েছে সেটা ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা হচ্ছে প্রত্যেকটা দেশের, আমি আমার দেশের যে টাকা ব্যবহার করব, ওই দেশের আবার অন্য একটা দেশে যায় যদি ওই পণ্যটাই কিনতে যায়, তাহলে আমাদেরকে আহ কি করতে হবে? ওই সমপরিমাণ ডলারই তাদেরকে কি করতে হবে? ব্যয় করতে হবে। যেমন ধরো আমরা 80 টাকায় $1 কিনতে পারি, তাহলে 80 টাকা সমপরিমাণে আমরা যে পণ্যটা ক্রয় করতে পারবো, এটা যদি আমেরিকাতে যাই, আমেরিকাতেও কি করতে হবে? ওদেরকে $1 ব্যবহার করতে হবে বা খরচ করতে হবে, সেই জিনিসটা এখানে বুঝাইছে। মানে দুটা দেশের ক্রয়ের ক্ষমতাটা সমান হবে। তাহলে আমরা 80 টাকার জন্য $1 ব্যবহার করতেছি, ওরা আবার $1 সমপরিমাণ 80 টাকা ব্যয় করতেছে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, এইটাই এখানে অপরিবর্তনের দ্বারা কি অপরিবর্তন, মানে এখন কাগজটা পরিবর্তন, টাকার পরিবর্তন হবে যেটা, না এরকম? হ্যাঁ পরিবর্তন হবে না, ওটা ওইরকমই থাকবে। মানে এটা যদি কনভার্ট, মানে মানটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না নরমালি, তুমি একটা স্ট্যান্ডার্ড ইয়েস ধরেই স্যার। করতে হবে। এটা স্যার ডেইলি যে উঠানামা করে এই টাকার হারটা। হ্যাঁ সেটা তো করবেই, ওটা তো করেই, কিন্তু ওই যে আমরা 100 টাকা বলছি,
ওদের $1 বলছি, ওটা তো ঠিক আছে, আছে না? আছে কিনা বল? জি স্যার। হ্যাঁ ওইটা। তো দেখো চাহিদা এবং যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব, চাহিদা ওটা হলো চাহিদা এবং যোগানের সাথে সম্পর্কিত স্যার, ওই যে ওঠানামাটা করতেছে বা কম বেশি হচ্ছে ওইটা। আচ্ছা, এই জি তত্ত্ব স্যার। অনুসারে দু দেশের মুদ্রার বিনিময় হার তাদের পারস্পরিক চাহিদা এবং যোগান অনুযায়ী কি করা হয়, স্থির করা হয়। দ্রব্য সামগ্রী বা সেবা যেমন তার চাহিদা এবং যোগানের ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয়, তেমনি অর্থের বিনিময় মূল্য বা বৈদেশিক বাজারে এর চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। এটি একটা আধুনিক পদ্ধতি। বাংলাদেশে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে চাহিদা এবং যোগান। চাহিদা এবং যোগানের সাথে বিনিময় মূল্যটা এটা কি বলছে, কম বেশি হয়, রেটটা ফ্ল্যাকচুয়েট করে, কম বেশি হয়। ঠিক আছে? এর সাথে আমাদের বৈদেশিক অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, আমাদের অর্থনীতির ব্যাপার থাকে। এই ইস্যুটা এত ইজি একটা বিষয় না, এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে? এবং অর্থনীতি বিষয়টা এমনই। এ পর্যন্ত কোনো ঝামেলা আছে? তাহলে বাংলাদেশে যেটা হয়, চাহিদা এবং যোগান পদ্ধতি আধুনিক পদ্ধতিটা অনুযায়ী হয়ে যায়। চাহিদা এবং যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব অনুযায়ী এটা হয়। আর গুস্তাভ গেসেল যেটা করছে, এটা ওটাকে বলা হচ্ছে, আচ্ছা যেটা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। ক্রয় ক্ষমতা সমতা স্যার, তত্ত্ব। এখানে বলো। স্যার এখানে চাহিদা তথ্য যেটা, মানে চাহিদাটা কিসের ভিত্তিতে করা হয়? চাহিদা এবং যোগান, দেখো নিড অ্যান্ড সাপ্লাই, আমরা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বলি সেটা। আচ্ছা, এখন নরমালি তুমি তোমার কথাই বলো, তুমি তোমার একটা কলেজে যাইতে প্রতিদিন তোমার খরচ হয় 100 টাকা, নরমালি ধরে নিলাম তোমার 100 বা 200 টাকা খরচ হয়। এখন তোমার বাবা যদি তোমাকে 20 টাকা দেয়, তাহলে দুটা কি সমতা হইলো, সমান হয়েছে? নো স্যার। তাহলে কি হলো, না স্যার। ঘাটতি ঘাটতি থাকলো না তোমার এখানে? জি স্যার। তাহলে চাহিদা এবং যোগানটা ঠিক এমনই ডিপেন্ড করবে, আমার ক্যাপাসিটি যত বাড়বে আমার চাহিদার পরিমাণটাও তত বাড়বে। ঠিক আছে? আমি আগে সিঙ্গেল ছিলাম, এখন আমি ডাবল হয়েছি, জি স্যার। তার মানে কি আমার চাহিদাটা আগের মতো থাকবে এখন? নরমালি তুমি বলো তো, নো স্যার। আমাদের নিডটা কি বাড়তেছে না ডে বাই ডে? তার বাড়বে। মানে জি কি, স্যার। জি। হ্যাঁ এইরকম, এটা একটা বাস্তবিক জিনিস, এটা প্রতিনিয়তই এরকম হয়। জি স্যার, বুঝেছি। হ্যাঁ। আচ্ছা দেখো, এখন বিদেশে অর্থ প্রেরণের বিভিন্ন পদ্ধতিগুলান, স্বর্ণের মাধ্যমে, স্বর্ণের মানের উপর ভিত্তি করে ওটা হয়ে থাকে, ডাকযোগে হয়ে থাকে, স্বর্ণ কনভার্ট হয়ে থাকে, সুইফট কোডের মাধ্যমে হয়ে থাকে, ভ্রমণকারীর প্রত্যয়পত্রের মাধ্যমে হয়ে থাকে, আর কাগজি মুদ্রা এটার মাধ্যমেও হয়ে থাকে। তারপর বৈদেশিক বিনিময়ের বিলের মাধ্যমেও এটা কি করা যায়, পাঠানো যায়। তার যোগে অর্থ প্রেরণ, টেলিফোনের মাধ্যমে কোড দিয়ে ওটা করা যায়, যেটা আমরা এখন বলতে পারি তার যোগ, অপর বলতে পারি এখন বিকাশ একটা অনলাইন একটা সিস্টেম, এটার মাধ্যমে হতে পারে। তারপর ব্যক্তিগত চেক, পার্সোনাল চেক ব্যবহার করে হতে পারে, ভ্রমণকারী চেকের মাধ্যমে হতে পারে, ইমেলে একটা সিস্টেম বা একটা কোড যে কোনো ব্যবহার করে হতে পারে, ব্যাংক ড্রাফট, ব্যাংকের আজ্ঞাপত্রের মাধ্যমে হতে পারে, এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি বা নিয়ে যেতে পারি আমি, প্রত্যয়পত্র হতে পারে, আন্তর্জাতিক মানি অর্ডার, এর মাধ্যমে টাকাটা কি করা যায়, ট্রান্সফার করা যায়। স্যার সুইফট মানে কি? সুইফট হচ্ছে, এটা হচ্ছে সুইফট কোড। যেমন ধরো, এটা হচ্ছে দা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। অর্থাৎ আমাদের বিশ্ব ব্যাংকের সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে একটা সম্পর্ক আছে, হ্যাঁ, এই সম্পর্কটা কার মাধ্যমে আছে, যদি কোনো তথ্য চায়, কোনো একটা যদি তারা যদি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চায়, সেটা কিসের মাধ্যমে করবে, এই সুইফট কোডের মাধ্যমে। বিশ্বের সবগুলো দেশের ব্যাংক এই সুইফট কোডের আন্ডারে আসলে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত। খুব দ্রুতই তারা একটা দেশ থেকে আরেকটা দেশ, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের সাথে আরেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক কমিউনিকেট করতে পারে বা ফাইন্যান্সটা ট্রান্সফার করতে পারে, এটা সুইফট কোডের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা চুরি হয়ে গেল, সেই টাকাটা চুরি হয়েছে এই সুইফট কোডের যে পাসওয়ার্ডটা ছিল, সেই পাসওয়ার্ডটা কোনোভাবে এটা ফ্লাশ আউট হয়েছিল। দ্যাটস ওয়াই তারা ওই কোডটা ইউজ করে টাকাটা ট্রান্সফার করে নিতে পারছে। আমাকে বুঝাইতে পারছি মতাসিম? স্যার আরেকবার বলতেন। মতাসিম আসো? সুইফট কোডটা হচ্ছে সেই কোড যেটা হচ্ছে আমাদের দেশের ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক, পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক, শুরু করে বিশ্বের সবগুলো দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, তারা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ,
ঠিক আছে, সবকিছুর সাথে সম্পর্কিত এই সুইফট কোডের মাধ্যমে। ঠিক আছে, সুইফট কোডের মাধ্যমে খুব দ্রুত একটা দেশ আরেকটা দেশের সাথে কি করতে পারে, একটা দেশের ব্যাংক আরেকটা দেশের ব্যাংক, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের সাথে আরেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক কমিউনিকেট করতে পারে এই কোডের মাধ্যমে। তারা যদি ব্যালেন্সটা ট্রান্সফার করে এটার মাধ্যমেই করতে পারবে। ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখো দীর্ঘ ও স্বল্প মেয়াদী ঋণের দলিল সমূহ। দীর্ঘমেয়াদী ঋণের দলিলটা হচ্ছে ঋণপত্র বা বন্ড। দীর্ঘমেয়াদী ঋণের দলিলটা হচ্ছে ঋণপত্র আর হচ্ছে বন্ড, এটা দীর্ঘমেয়াদী আমরা জানি, এটা ফার্স্ট পেপারেই আমরা জানি। স্বল্প মেয়াদী ঋণের দলিলটা হচ্ছে বিনিময় বিল, অঙ্গীকারপত্র, বাণিজ্যিক দলিল, ব্যাংকের প্রদত্ত ঋণের দলিল। তাহলে দেখো বিনিময় বিল, অঙ্গীকারপত্র, বাণিজ্যিক দলিল, ব্যাংকের প্রদত্ত ঋণের দলিল। ওকে, তারপরেরটা দেখো আসছে ব্যাংকে প্রদত্ত ঋণের দলিলের মধ্যে কি আসছে, প্রত্যয়পত্র আছে, ব্যাংকের সনদ আসছে, ব্যাংকের আজ্ঞাপত্র বা পে অর্ডার আসছে। ক্লিয়ার? বাণিজ্যিক বা জি স্যার। অবাণিজ্যিক, বাণিজ্যিক এবং অবাণিজ্যিক দলিলগুলা হচ্ছে দেখো বাণিজ্যিক দলিল, বাণিজ্যিক ঋণগুলা হচ্ছে, বাণিজ্যিক বা অবাণিজ্যিক ঋণগুলা হচ্ছে, বাণিজ্যিক ঋণটা হচ্ছে প্রত্যয়পত্র বা এলসি, ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট, এটা হচ্ছে ব্যাংকের গ্যারান্টি, পে অর্ডার। আর অবাণিজ্যিকটা হচ্ছে ভ্রমণকারী চেক, ভ্রমণকারী প্রত্যয়পত্র, ভ্রমণকারীর যে নোট ব্যবহার করে সেগুলা। ওকে, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর আমি আরেকটা কথা বলে দেই, আজকে তোমরা যারা ক্লাসে আসো নরমালি তোমরা ধরেই নিবা এখান থেকে একটা কোশ্চেন হবে, সেটা তোমার বোর্ডে হবে, টেস্টে হবে, সব জায়গাতেই হবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টার যদি তোমার টু দা পয়েন্টে প্রশ্নটা লেখো 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা, কোনো সমস্যা নাই, কিন্তু টু দা পয়েন্টটা লিখতে হবে। আর যদি একটু উল্টাপাল্টা তথ্য দিছো তাহলে 0। মানে এই চ্যাপ্টার থেকে মার্কস পাওয়াটা ইজি। ঠিক আছে, বুঝছি স্যার। তোমাদের বলে দিলাম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সবসময় হয়, এটা একটু মাথায় রেখো। তো এখন আমাদের কয়টা চ্যাপ্টার বাকি আছে স্যার সব মিলায়? জি স্যার। কয়টা চ্যাপ্টার বাকি আছে আমাদের পড়তে আরো, এটা বলছি। স্যার এটা এটা সহ 4টা মনে হয়। তার মানে এটা অষ্টম নবম দুইটা, আর ওদিকে মনে হয় 12 আর 13, এই তো। আর বিমার স্যার 2টা মনে হয় বাকি। জি স্যার। আচ্ছা, তো দেখো তোমাদের স্যার এই যারা যে অতি যে বিমা আর বিবিধ বিমা। তোমাদের যে ফ্রেন্ড গুলা ক্লাসে আসতেছে না, তো ওদের খুব বেশি দিন আর বেশি দিন লাগবে না, কিন্তু নর্মালি আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তাই না? ওরা কিন্তু পুরোটাই মিস করে ফেললো, তাই তো? কি মনে হচ্ছে তোমাদের পুরোটাই মিস করে ফেললো না? জি স্যার। জি স্যার। তো তোমরা তোমাদের যাদের ফ্রেন্ড আছে একটু খুব কাছের, একটু বুঝাই বললো যে ক্লাসে আসতে। হ্যাঁ, এখন পরবর্তীতে হবে কি, এটা কিন্তু রেকর্ড একটা ক্লাস। এই পরবর্তীতে হবে কি যে কেউ যদি ক্লাস না করে, যেটা যেভাবেই হোক, পরবর্তীতে স্যারদের যদি রিকমেন্ড করতে বলে যে এই ছেলেটা আসে কিনা, যেহেতু অনলাইন ক্লাস এখানে কিন্তু সবাইকে দেখা যাচ্ছে, ওই বলা যাবে যে স্যার এই ছেলে ক্লাসই করেনি, প্রথম 2-3 মাস ক্লাস করেনি, বা এই ছেলে খুব বেশি মনোযোগী না, বিষয়টা সিরিয়াসলি নেয়নি, পরবর্তীতে খুব বেশি কাজে দিবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি এখান থেকে যদি পুরোপুরি আউটপুট পেতে চাও তাহলে ধরো ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে। তুমি যদি ফ্রন্ট লাইনে থাকতে চাও তাহলে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। সেই জায়গায় তুমি নিজেদেরকে ওরা পিছায় রাখতেছে, এইসব জায়গাতে নিজেকে যত বেশি ইনভলভমেন্ট করা যায় ততই নিজের জন্য ভালো। আরে পাশ করব, সমস্যা কি, পাশ হতো হয়ে যাবে, শুধু পাশ করেই তো আরো বেশি সমস্যা। মানে কোনো রকমে কোনো কিছু করে বেশি ধরনের সমস্যা, করলে ভালো মতো করতে হবে।
ঠিক আছে, মানে এখনকার যুগটা কম্পিটিশন। ও স্যার আমি আসলে প্রফেশনালি জব টপ করবো না, এটা না। আসলে বিষয়টা হচ্ছে তোমার জন্য এখন অ্যাসাইন করা হয়েছে এই জিনিসগুলো করার জন্য, পড়ালেখাটা করার জন্য ঠিকঠাক মতো। এটা তুমি আগে করো, তারপরে তুমি তোমার লাইফে যা করবা করো, ওটা সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? জি জি স্যার। স্যার। তো এই জিনিসগুলা একটু মাথায় রাখবা সবসময়। যারা নিজেদেরকে আগায় রাখবা তারা সবসময় আগাই থাকবা। তুমি পড়ালেখার পাশাপাশি তুমি যদি তোমার প্রেজেন্টেশন স্কিল কে ভালো রাখো, তুমি যদি তোমার হচ্ছে অন্য আদার্স স্কিল গুলান আছে, তোমার প্রেজেন্টেশন স্কিল, ইংলিশ স্পিকিং স্কিল, তোমার কম্পিউটার স্কিল, আরো আদার্স যে কাজগুলো আছে যেগুলো জায়গাতে তোমাদের ডিবেটিং বলো, এতে বলো, তোমার খেলাধুলায় বলো, এসব জায়গাতে তুমি যত বেশি আগায় রাখবা তত বেশি তুমি আগায় থাকবা নরমালি। বুঝতে পারছো? তো আর জি তোমরা স্যার। তোমরা হচ্ছে বিজনেসের স্টুডেন্ট, মনে রাখবা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই, কর্পোরেট প্রতিষ্ঠান হোক, ব্যাংক হোক, বীমা হোক, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, সবগুলো জায়গাতেই তোমাকে প্রেজেন্টেবল হইতে হবে। আর প্রেজেন্টেবল হওয়ার ক্ষেত্রে তোমাদের যখন বিবিএ তে পড়বা সেই ক্ষেত্রে তোমাদের স্যার সবচেয়ে বেশি যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমাদের হচ্ছে ড্রেস কোড, বিহেভিয়ার কোড, আর হচ্ছে তোমাদের দেখবে তোমাদের সিনসিয়ারিটি। কোনো কাজটা তোমাকে অ্যাসাইন করা হচ্ছে, তুমি ওটা কিভাবে নিচ্ছ। তো তোমাদেরকে অ্যাসাইন করা হচ্ছে এখন পড়ালেখা করার জন্য, সেই কাজটা তোমার ঠিকঠাক মতো করতেছো না, পরবর্তীতে তুমি কোনো একটা অফিস বা বস মেইনটেইন তুমি করতে পারবা না, এটাই স্বাভাবিক। কথা কি বুঝতে পারছো? মানে ভালো মতো করতে পারবা না, তোমার এখান থেকে প্রোডাক্টিভ কিছু আসবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখো, ভালো কিছু করো। ভালো রেজাল্টকেই সবসময় অনেকে প্রায়োরিটি দেয়, ওইটা বিষয়টা আছে, ওটা সবসময় কাজে লাগবে। তার সাথে তোমাদের ড্রেস কোড, মানে ড্রেসের ব্যাপারটা, ড্রেস কোডটা মাশাআল্লাহ আমাদের রেসিডেন্সিয়াল ভালোই আগায় আছে। কিন্তু বিহেভিয়ার কোড, যেখানে যেই জায়গায় যা যেভাবে কথা বলতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিজুয়ালি দেখা যায়। ঠিক আছে, বিহেভিয়ার কোড, ড্রেস কোড, বিভিন্ন ধরনের স্কিল, এই বিষয়গুলা মাথায় নিয়ে কাজ করবা। ওকে? রাইট স্যার। জি স্যার। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আর পরে আরেকটা লেকচার আমি দিব, এখানে দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা মনে হয় ইলেকট্রনিক ব্যাংকিং, তাই না? আরেকটা কথা বলি, তোমাদের ইলেকট্রনিক ব্যাংকিং এর যে বিষয়টা, সেখান থেকেও প্রশ্ন আসে। যে তোমাদের 11টা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসেই, বরাবরই আসে। তো ইলেকট্রনিক ব্যাংকিংটা সিরিয়াসলি দেখবা এবং বোঝার চেষ্টা করবা, কারণ এখন ইলেকট্রনিক ব্যাংকিং যে ব্যাপারটা, সেই কনসেপ্টটা এখন অনেক উপরে চলে গেছে। এই যে আমাদের কোভিড এর সময়টা, এই সময়ে মূলত কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ভিত্তিক যে বিষয়গুলান বা সিস্টেম গুলান, এগুলা দ্বারাই কিন্তু মানুষ খুব ভালো সেবা পেয়ে আসছে, তাই না? অনলাইনে ডেলিভারি, অনলাইনে সবকিছু। তো অনলাইনটা এখন কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে। এই যে আমরা অনলাইনে ফলশ্রুতিতেই কিন্তু আমরা আমাদের ঘরে বসে, তুমি তোমার ঘরে বসে আমরা কমিউনিকেট করতে পারতেছি, ক্লাসের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা সম্পূর্ণ করতে পারতেছি, তাই তো? তো এই বিষয়গুলান মাথায় নিয়ে কি করবা, একটু পড়ালেখাটা কন্টিনিউ করবা। তো স্যার আজকে এই পর্যন্তই তোমাদের। তোমরা সবাই ভালো থেকো আর পড়ালেখাটা করো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।